অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আগ্রাবাদ বালিকা বিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় থেকে নিরাপদে পড়াশোনা করছো। আজকে আমাদের পাঠ বাংলা। আজকে আমাদের পড়া শুরু করার আগে একটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিতে চাই। কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট গ্রেড প্রদান করা হয়েছে। অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বেসরকারি মাধ্যমিক শাখা থেকেই সেটা প্রকাশ করা হয়েছে। এখানে তোমাদের নভেম্বর মাস থেকে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অর্থাৎ মোট 6টা সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ধারণ করা হয়েছে। প্রতিটি সপ্তাহে 3টা করে অ্যাসাইনমেন্ট হবে। আমাদের বাংলাতে 2টা অ্যাসাইনমেন্ট রয়েছে, একটা হচ্ছে প্রথম সপ্তাহে আর একটা হচ্ছে ষষ্ঠ সপ্তাহে। প্রথম সপ্তাহে তোমাদের জন্য যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে অতীত স্মৃতি গল্প থেকে। ওখানে যে কাজটা তোমাদেরকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে, মনে করো তুমি শিক্ষা সফরে কোনো বিশেষ স্থানে ভ্রমণ করতে গিয়েছো, সেখানে গিয়ে তুমি কোন ধরনের অভিজ্ঞতা তুমি অর্জন করলে তার একটা বিবরণ লিপিবদ্ধ করো। অর্থাৎ একটা শিক্ষা সফরের মধ্যে যে ভ্রমণ কাহিনীটা আছে সেটা নিয়ে তোমাকে লিখতে হবে। তবে আমরা যে লিখবো তাহলে লেখার এটা ধরনটা কেমন হবে, অর্থাৎ আমরা কোন ধরনের সিস্টেম অনুযায়ী আমরা লিখব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের যে কভার পৃষ্ঠাটা হবে অর্থাৎ অ্যাসাইনমেন্টের জন্য আমাদের একটা খাতা তৈরি করতে হবে। সেখানে আমরা অ্যাসাইনমেন্টের প্রথমে থাকবে কি অ্যাসাইনমেন্টের শিরোনাম দিয়ে তারপর লিখবে বিদ্যালয়ের নাম, আর এই পাশে থাকবে তারিখ, তারপর তোমার নাম থাকবে, শিক্ষার্থীর নাম, তারপর শ্রেণী, বিষয় দিয়ে লিখবে শ্রেণী, শাখা আর রোল নাম্বার। অর্থাৎ যে সপ্তাহে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেটার পরবর্তী সপ্তাহে সেই অ্যাসাইনমেন্টটা তোমরা জমা দিবে এবং তার সাথে সাথে পরের সপ্তাহের অ্যাসাইনমেন্টগুলো তোমাদের নিয়ে যেতে হবে। তোমরা না হলে তোমাদের অভিভাবকরাই আসবেন, ওনারা এসে নিয়ে যাবেন। আর অ্যাসাইনমেন্ট তো আমরা করব। অ্যাসাইনমেন্ট করার ক্ষেত্রে তোমাদের কিছু নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের জন্য। সেগুলো হচ্ছে, অ্যাসাইনমেন্ট তৈরি করতে এনসিটিবি প্রণীত ও প্রকাশিত 2020 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ব্যবহার করলেই চলবে। গাইড বই, নোট বই বা বাজার থেকে কেনা নোটের প্রয়োজন নেই। মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমাদের নিজস্বতা, স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে। তাই অন্যের লেখা নকল করা যাবে না। যদি তোমরা সেটা করো তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা বাতিল বলে গণ্য হবে এবং পুনরায় আরেকটা অ্যাসাইনমেন্ট তৈরি করে জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট সরাসরি নিজের হাতে লিখবে এবং লেখা যাতে সুন্দর ও পরিচ্ছন্ন হয় সেদিকে খেয়াল করবে, কোনো কাটাকাটি করা যাবে না। অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে কোনো কাগজ ব্যবহার করলেই চলবে এবং ও যে আমি একটু আগে যে বললাম তোমাদের কভার পৃষ্ঠায় নাম, শ্রেণী, রোল, বিষয় ও অ্যাসাইনমেন্টের শিরোনাম স্পষ্টভাবে লিখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের জন্য যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো আমি তোমাদেরকে বলেছি। এখন অ্যাসাইনমেন্টে তোমরা করবে, ওখানে শিক্ষা সফরে অর্থাৎ উপরে যেটা করবে সেটা তোমরা নিজস্ব অর্থাৎ রচনা আকারেও লিখতে পারো। সেখানে তোমরা শিক্ষা সফরে কোনো একটা দর্শনীয় স্থান, হয়তো ময়নামতি, মহাস্থানগড় দিতে পারো, অথবা কোনো ঐতিহাসিক বা দর্শনীয় স্থান তো বললাম, অথবা তোমরা কক্সবাজার, সেন্ট মার্টিনও দিতে পারো। সেখানে গিয়ে তোমরা কি দেখতে পেলে এবং সেন্ট মার্টিন যদি যাও তাহলে সেটা কিসের জন্য প্রসিদ্ধ, সেখানে গিয়ে তুমি কি কি দেখেছো, কি কি জ্ঞান তুমি লাভ করেছো। যদি ময়নামতি বা মহাস্থানগড় দাও সেখানেও ঐতিহাসিক স্থান হিসাবে সেটা কেন বিখ্যাত, সে সময়কার একটা ইতিহাস সেখানে তুলে ধরতে হবে এবং কী কী জিনিস তোমরা দেখেছো, সেখানে জাদুঘরে গিয়ে তোমাদের কী ধরনের একটা অভিজ্ঞতা হয়েছে সে বিষয়গুলো কিন্তু লিখতে হবে। এবং লেখার শেষে একটা সিদ্ধান্তের মতো একটা উপসংহারে একটা দিতে হবে যে এই শিক্ষা সফরে গিয়ে তুমি এই জ্ঞান অর্জন করেছো, এ ধরনের একটা বিষয় আনতে হবে। তারপরে আমি যে বলেছি তোমাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যে কভার পৃষ্ঠাতে তোমরা লিখেছো, কভার পৃষ্ঠা তো করবে, কভার পৃষ্ঠার পরে যে ভিতরে যে পেজগুলো আছে সেই পেজের ক্ষেত্রে দেখো যে একটা পেজে, এই পেজগুলোতে শুধু এই পাতায় লিখবে, কেমন? ভিতরের পাতায় কিন্তু লেখা, মানে অপরের পৃষ্ঠায় কিন্তু লেখা যাবে না। প্রতিটি পাতায় এভাবে করে লিখতে হবে
এবং সেটা 3 পৃষ্ঠায় হোক 4 পৃষ্ঠায় হোক লেখার ধরন অনুযায়ী হবে এবং প্রতিটি আলাদা আলাদা খাতা হবে। তোমাদের বাংলার জন্য আলাদা খাতা, ইংলিশ ফর টুডে যেটা ইংলিশে দেওয়া হয়েছে সেটার জন্য আলাদা, বাবির জন্য আলাদা। তো 3টা অ্যাসাইনমেন্ট তোমরা সপ্তাহ শেষে তোমাদের গার্ডিয়ানদের মাধ্যমে স্কুলে জমা দিবে। এখন তোমরা বুঝতে পেরেছ? তাহলে এখানে কিন্তু তোমাদের ভয় পাওয়ারও কোনো কারণ নেই, তোমরা নিজেরা চেষ্টা করো, আশা করছি তোমরা পারবে। তাহলে এরপর আমরা আমাদের পাঠে চলে যাই। আসো আজকে আমাদের পাঠে দেখো, আজকে আমি তোমাদেরকে এখানে একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটিতে আমরা কাকে দেখতে পাচ্ছি? বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, অর্থাৎ মহিয়সী নারী, ভারতবর্ষের প্রথম নারীবাদী লেখক বেগম রোকেয়া। তাহলে তিনি কি করেছেন দেখি বলো তো? তিনি নারীদের শিক্ষার জন্য কাজ করেছেন, প্রথম নারীদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেছেন। এছাড়া তিনি মেয়েদেরকে নিয়ে লিখেছেন ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, অনেক সাহিত্য তিনি রচনা করেছেন। মতিচুর, সুলতানার ড্রিম, পদ্মরাগ, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন, অনেক সাহিত্য তিনি রচনা করেছেন। কিন্তু এই যে উনি লিখেছেন, কিন্তু এই যে সময়ে তিনি আমাদের অর্থাৎ এই বাংলায় আবির্ভূত হয়েছেন, ওই সময় কিন্তু তখন নারী শিক্ষাটা কিন্তু এত সুগম ছিল না। হ্যাঁ, ওনাকে ঘরে রাত্রিতে থেকে সবার আড়ালে থেকে পড়াশোনা করতে হয়েছে। তাহলে উনি কিন্তু এই যে শিক্ষা কার্যক্রমটা চালু করেছেন সেখানে কিন্তু তিনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন, অনেক সমালোচনার সম্মুখীন হয়েছেন। তারপরেও তিনি কি করেছেন? নারীদের শিক্ষার কাছে এগিয়ে গেছেন। আজকে ওনার পথ ধরেই আমরাও এগিয়ে যাচ্ছি। তাছাড়া আমরা বলতে পারি কাদম্বিনী রায় গাঙ্গুলি, যিনি ভারতবর্ষের প্রথম মহিলা চিকিৎসক। উনি যে চিকিৎসা পেশাটাকে গ্রহণ করেছেন সেক্ষেত্রে কিন্তু কি হয়েছে? তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, সমালোচনার সম্মুখীন হতে হয়েছে। হ্যাঁ, অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি এই মহান পেশাটাকেই, ডাক্তারি চিকিৎসা পেশাটাকেই তিনি গ্রহণ করেছেন। নারী চিকিৎসক হিসেবে ভারতবর্ষে তিনি একটা পথ তৈরি করে দিয়েছেন। এছাড়া দেখো আমরা যে বলি কি সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা কি তখনকার সময়ে স্বামীদের সাথে সাথে স্ত্রীদেরও জীবন্ত কিন্তু কবর দেওয়া হতো, পুড়িয়ে মারা হতো। হ্যাঁ, পুড়িয়ে মারা হতো। তখন অনিচ্ছা সত্ত্বে এই কাজটা করা হতো, কিন্তু সমাজের কিছু নিয়ম, এই ধরনের নিয়ম তখন চালু ছিল, কেউ সহজে এটা ভাঙতে পারতো না। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন কে বলতো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায়। তারা এই সমাজের এই কুসংস্কারগুলোকে অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে, সমালোচনার মধ্যে দিয়ে, প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটিয়ে এই সতীদাহ প্রথা বন্ধ করেছেন, বিধবা বিবাহ চালু করেছেন। তাহলে তেমনি দেখো যে এই আমাদের সমাজে যে কোনো কাজ করতে গেলেই কী হবে? অনেক বাধা বিপত্তি আমাদের সামনে আসবে, অনেক সমালোচনার সম্মুখীন কিন্তু আমরা হব। কিন্তু এতে আমরা কী হব? আমাদের ভয় পেলে চলবে না। যে এখন দেখো যে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, তাই না? সেই কিন্তু অন্য তাদের বন্ধুরা এসে কিন্তু সেটা ঠেকাচ্ছে। তাহলে এখানে কি নারীদের, মেয়েদের কিন্তু বা ছেলেদের, মেয়েদের এখানে কি আছে? কিশোর কিশোরীদের তাদের নিজস্ব বিবেচনাবোধ, বিচক্ষণতা এবং প্রতিবাদী থাকার কারণে কিন্তু এই কাজগুলোতে তারা সফল হচ্ছে। তো সেই কারণে আমাদেরকে বলতে হয় যে সংকোচ তোকে পরিহার করতে হবে, প্রতিকূলতাকে জয় করে আমাদেরকে সামনে কাজে এগিয়ে যেতে হবে। তাহলে সমালোচনাকে উপেক্ষা করে সাহসী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যে ভালো কাজ করা যায় সেরকম একটা কবিতা কিন্তু তোমাদের মধ্যে আছে। অর্থাৎ সমালোচনাকে উপেক্ষা করে কীভাবে আমরা, আমাদের শিক্ষার্থীরা কীভাবে সামনের দিকে এগিয়ে যাবে সেটা নিয়ে একটা কবিতা। দেখি বলো তো কী হতে পারে কবিতাটা? হ্যাঁ শিক্ষার্থীরা, ওটা হচ্ছে কি পাছে লোকে কিছু বলে। কে লিখেছেন বলো তো? কবি কামিনী রায়। তাহলে আসো আজকে আমরা আমাদের পাঠে চলে যাই শিক্ষার্থীরা। তাহলে আজকে আমরা আমাদের পাঠে চলে যাই। আজকে আমাদের পাঠ হচ্ছে কি পাছে লোকে কিছু বলে। লিখেছেন কে? কবি কামিনী রায়। আজকে আমাদের পাঠ থেকে আমরা কি শিখতে পারবো? আজকের পাঠ থেকে আমরা কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবো, কবিতার মূল ভাব জানতে, বলতে এবং এ বিষয়ে লিখতেও পারবো। লোকলজ্জার বইয়ে সংশয়গ্রস্ত মানসিকতা বিশ্লেষণ করতে পারবো। সংশয়ে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে শিক্ষার্থীরা এই কবিতার মাধ্যমে মুক্তি পাবে। নিঃসংকোচিতে জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে।
এবং নিঃসংকোচে ও দ্বিধাহীনভাবে আত্মপ্রকাশের প্রেরণা লাভ করবে। অর্থাৎ এই কবিতাটার মাধ্যমে যে সংকোচ ওটাকে পরিহার করে যে ভালো কাজ করা যায়, অর্থাৎ আমাদের মনের মধ্যে যে শুভ বুদ্ধি আছে সেগুলোকে যাতে আরও আমরা বিকশিত করতে পারি, এই কবিতা পাঠের মাধ্যমে আমরা কিন্তু এগুলো জানতে পারবো। তাহলে আজকে আমাদের পাঠের ক্ষেত্রে আমরা কবিতাটাই প্রথমে শুরু করি। আমাদের কবিতার ক্ষেত্রে তো আমাদেরকে প্রথমে কবি পরিচিতি সম্পর্কে একটু জানতে হবে। তাহলে কবি কামিনী রায়ের কবি পরিচিতিটা আমরা একটু চার্টের মাধ্যমে দেখে নিই। এখানে দেখো কবি কামিনী রায়ের জন্ম পরিচয়। 1864 সালের অক্টোবর মাসে বরিশালের বাসুন্ডা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি পড়াশোনা করেছেন 1886 সালে কলকাতা বেতন কলেজ থেকে তিনি অনার্স সহ বিএ পাশ করেন এবং পরবর্তীতে তিনি পেশায় এই বেতন কলেজে অধ্যাপনার দায়িত্ব তিনি পালন করেছেন। তার সাহিত্যকর্মগুলো হচ্ছে, তিনি তো অনেক লিখেছেন, তার ছোটদের জন্য তার কবিতা সংগ্রহটার নাম হচ্ছে কি গুঞ্জন। এছাড়া তিনি অন্যান্য গ্রন্থ রচনা করেছেন, যেমন আলো ছায়া, মাল্য, নির্মাল্য ইত্যাদি। তিনি অসংখ্য পুরস্কার পেয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে 1929 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী পদক লাভ করেন এবং 1933 সালে 27শে সেপ্টেম্বর কবি মৃত্যুবরণ করেন। এরপরে আমরা একটু কবিতাটা আবৃত্তিতে যাই। তোমরা বইটা নিয়ে সামনে বসো এবং শব্দত্বগুলো কি করবে, তোমরা পাশে লিখে রাখবে, খাতায়ও লিখে রাখতে পারো। পাছে লোকে কিছু বলে, লিখেছেন কবি কামিনী রায়। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আড়ালে আড়ালে তাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুদ্ভুত মতো, উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। কানে প্রাণ জবে, আঁকি সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। একটি স্নেহের কথা, প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। মহৎ উদ্দেশ্যে যবে, একসাথে মিলিস হবে, পারে না মিলিতে সেই দলে, পাছে লোকে কিছু বলে। বিধাতা দিচ্ছেন প্রাণ, তাকি সদা মৃয়মান, শক্তি মরে ভীতির কবলে, পাছে লোকে কিছু বলে। তাহলে এই কবিতায় দেখো যে আমরা যদি একটু বিশ্লেষণ করতে যাই, পাছে লোকে কিছু বলে, পাছে মানে কি, অর্থাৎ আমাদের আশেপাশে অনেক মানুষ আছে যে কোনো একটা কাজ করতে গেলে তারা কি করে, আমাদেরকে পিছন থেকে টেনে ধরে, অর্থাৎ সমালোচনা করে, যে কাজটাতে বাধা প্রদান করে, অর্থাৎ কোনো ভালো কাজ তারা করতে দেয় না। সেটা হচ্ছে কি, তাদের পাছে লোকে, অর্থাৎ পাশে আশেপাশের লোকরা কিছু বলে বলেই আমরা কিন্তু ভালো কাজটা করতে পারি না। তাহলে কি বলছে এখানে দেখো, বিশ্লেষণ দেখা যায়। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। অর্থাৎ সংকল্প ও সন্দেহের কারণে আমরা অনেক কাজ করতে পারি না। কারণ কেন, কারণ সবসময় আমাদের মনের মধ্যে কি থাকে, ভয় থাকে। লাজ মানে হচ্ছে কি লজ্জা, লজ্জা থাকে কি জন্য, যদি কেউ আমাদেরকে কিছু বলে, যদি আমি কাজে ব্যর্থ হই তাহলে ওরা তো আমাকে নিয়ে হাসাহাসি করবে, সে কারণেই আমাদের মনের মধ্যে সবসময় একটা ভয় থাকবে, লজ্জা থাকে। সে কারণে আমরা যদি কোনো কাজকে করব বলেই স্থির করে রাখি, সেটাও কিন্তু সমালোচনার কারণে সেটা করতে পারি না। অর্থাৎ অন্যরা কি বলবে, কি ভাববে, এই সমালোচনা এবং লোকলজ্জার ভয়ে আমরা অনেক সময় অনেক ভালো কাজও কি করতে পারি না, সহজে করতে পারি না। এবং সেই যে সংকল্পটা আমরা করব বলে স্থির করে রাখি, সেটা কিন্তু অঙ্কুরেই তখন কি হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। তাহলে আড়ালে আড়ালে থাকবো কেন, অর্থাৎ সমালোচনার ভয়ে আমরা কি করি, নিজেদেরকে গুটিয়ে রাখি। অর্থাৎ নীরবে তখন আমরা কি করি, নিঃশব্দে আমরা তখন নিজেদেরকে লুকিয়ে ফেলি। অর্থাৎ কোনো কাজ করতে যাব, চিন্তা করবো, অর্থাৎ হয়তো এটা প্রকাশ হওয়ার আগেই তখন আমরা কি করি, ওই রাস্তা থেকে সরে আসি। তখন পাছে লোকের সমালোচনা শুনতে হয়, এ ভয়ে ভালো কাজের জন্য আমাদের পা সামনের দিকে আর এগিয়ে যেতে চায় না।
সে কারণে অত সম্মুখে চলো নাই চলো মানে কি, সে কারণে আমাদের পাশ আর সামনের দিকে এগিয়ে যেতে চাই না, কারণ সমালোচনার ভয়ে আমরা কোনো কাজে তখন কি আগাতে পারি না। তো সংকল্প আছে কিন্তু সমালোচনার ভয়ে আমরা কিন্তু সে কাজটাতে এগিয়ে যেতে পারি না। হৃদয়ে বুদ্বুদ মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে পাছে লোকে কিছু বলে। অর্থাৎ জগতে বহু কল্যাণকর কাজ, শুভ চিন্তা আমাদের মনে উদয় হয়, কিন্তু কে কি বলবে, কোনো বাধা আসবে কিনা, সেরকম সমালোচনা এই বিবেচনা করে আমরা কি করি না, কাজে সফল হতে তখন আর পারি না। অর্থাৎ ভিতরে যখন আমাদের মনের মধ্যে থেকে যখন একটা বাধা আসে, তখন আমরা কিন্তু কাজটাতে আর সামনে বেশি দূর এগিয়ে যেতে পারি না। তখন কি হবে, যে আমাদের ভালো চিন্তাগুলো আমাদের মনের মধ্যে আসে। শুভ্র চিন্তা মানে হচ্ছে কি, ভালো চিন্তা, সৎ চিন্তা, যে চিন্তাগুলো আমাদের মনের মধ্যে ছোট ছোট বুদবুদ আকারে যে চিন্তাগুলো একটু একটু হোক করে উদয় হয়, সেগুলো তখন আমাদের মনের মধ্যে আবার মিশে যায়, তখন আর আমরা ওই কাজটাতে আর কি আগাতে পারি না। কাঁধে প্রাণ জবে আঁকি সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে পাছে লোকে কিছু বলে। অর্থাৎ কারো দুঃখ কষ্ট ব্যথা বেদনা দেখলেই আমাদের মনে কি আসে, কষ্ট থেকে কান্নাও চলে আসে, অর্থাৎ প্রাণ কাঁদে। তখন কি করি, চোখে পানি আসে কিন্তু লোকলজ্জার ভয়ে, সমালোচনার ভয়ে সেই চোখের জলটাও কিন্তু আমরা কারোর সামনে দেখাতে পারি না। তখন আমরা চোখগুলো কি করি, অর্থাৎ দেখেও না দেখার ভান করে থাকি, অর্থাৎ চোখ যাতে শুষ্ক থাকে। এটা এখানে কিন্তু এটা এই কথাটাই বলছে, চোখ শুষ্ক কখন থাকবে, অর্থাৎ আমরা যখন ওদের দুঃখ কষ্টটাকে দেখেও না দেখার ভান করে থাকবো, তখনই কিন্তু সেটা আসবে। তখন নির্মল নয়নের জলে কি করবো, আমরা চোখকে ওদের জন্য মায়া মমতায় আমরা চোখকে ভেজাবো না। তখন কারণ হচ্ছে কি, সমালোচনার ভয়, অর্থাৎ বাধা সমালোচনা বা কারো থেকে ধিক্কার লাঞ্ছিত হওয়ার ভয়ে আমরা কিন্তু আর সেটাও করি না। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে পাছে লোকে কিছু বলে। একটা স্নেহের কথা মানে কি, আমাদের যে দুর্গত দুস্থ অনেক সমস্যা তো মানুষের মধ্যে আছে, তাই না? অনেক পরিবারে অনেক খারাপ সময় আসে, কিন্তু এই সময়ে যদি আমরা তাদেরকে একটু কি করি, স্নেহের কথা বলে, একটু ভালো কথা বলে, একটু সমবেদনা জানাই, তাহলে কি হবে, তাদের মনে যে কষ্টটা আছে, দুঃখটা আছে, সেটাও কিন্তু আস্তে আস্তে কি হয়ে যায়, চলে যায় বা কমে যায়। হ্যাঁ, কিন্তু দেখো সেই জিনিসটাও কিন্তু আমরা করতে সাহস পাই না। অর্থাৎ কারো দুঃখ কষ্টে যে এগিয়ে যাব, কাউকে যে একটু ভালোবাসা বা সমবেদনা জানাবো, সেই জিনিসটা পর্যন্ত কিন্তু কি করি না, আমরা সমালোচনার ভয়ে কিন্তু করতে সাহস পাই না। যে আমাদের আশেপাশে দেখো অনেক দুর্গত মানুষ আছে, তাই না? কিন্তু কি করি না, কেউ কিছু বলবে বা ওদের কাছে গেলে আমাদের সমাজের লোকরা আমাকে কিছু বলবে কিনা, বা আমাকে সমাজ থেকে বের করে দেয় কিনা, বা ওরা আমার সাথে মিশবে কিনা, সে কারণেও কিন্তু আমরা কি করি না, এই মানুষের দুঃখ কষ্টে এগিয়ে যেতে পারি না। তখন আমরা কি করি, চলে যাই উপেক্ষার ছলে। উপেক্ষা মানে কি, অর্থাৎ দেখাও না দেখার ভান করে থাকে, সেটাকে বলা হচ্ছে উপেক্ষার ছলে। আমরা কিন্তু সেখান থেকেও চলে যাই। মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলি সবে, পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে। অর্থাৎ কি, আমাদের মনে তখন অনেক মহৎ উদ্দেশ্য থাকে, সবার সাথে মিলেমিশে তাদের সুখে দুঃখে ভাগাভাগি করে একে অন্যের বিপদে আপদে এগিয়ে যাব, এ ধরনের চিন্তা কিন্তু আমাদের মধ্যে আছে। অর্থাৎ কিন্তু আমরা কি করি না, স্থানকাল পাত্র বিবেচনা করে কিন্তু আমরা তাদের সাথে কি করতে পারি না, মিশতে পারি না। অর্থাৎ মহৎ উদ্দেশ্য যোগ, অর্থাৎ ভালো কিছু করার জন্য যখন আমরা একসাথে মিলেমিশে কাজটা করব বলে ঠিক করি, কিন্তু সেই কাজটাও কিন্তু আমরা সেখানে করতে পারি না। কি জন্য, অর্থাৎ সমালোচনার ভয়ে। সে কারণে কি হয়, সেই মহৎ উদ্দেশ্যটা কিন্তু আমাদের মনের মধ্যেই থেকে যায়, সেটা আর বাস্তবায়ন করা যায় না। অর্থাৎ অন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুখে দুঃখে ভাগিদার হওয়ার মতো সাহসও কিন্তু আমাদের থাকে না, কারণ সমালোচনার ভয়। বিধাতা দিচ্ছেন প্রাণ, থাকি সদা মৃয়মান, শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে। অর্থাৎ সৃষ্টিকর্তা আমাদেরকে যে বিচার বুদ্ধি বিবেক দিয়েছেন, বিচার বুদ্ধি দিয়েছেন, তা কিন্তু আমরা কি করতে পারছি না, ব্যবহার করতে পারছি না। আমরা অযথা সমালোচনার ভয়ে নিজেদেরকে প্রাণহীন করে রাখি। বিধাতা আমাদেরকে যে শক্তি দিয়েছেন, আমরা কিন্তু সেটার ব্যবহার না করে কি করি,
বিষাদগ্রস্ত হয়ে থাকি। অর্থাৎ যখন কোনো ভালো কাজ করতে পারবে না, তোমরা নিজেরাই দেখো না যে বান্ধবী খুব কষ্ট পাচ্ছে, কিন্তু পরিবারের বাধা বা সমাজের বাধা যে তুমি ওখানে যেতে পারবে না, এই কাজটা করতে পারবে না, তখন আমরা কি হই, ভালো কাজটা করতে না পারলে আমাদের মনটা কিন্তু কি হয়ে থাকে, খারাপ হয়ে থাকে, তাই না? সেটাকেই বলছে যে আমরা সবসময় ভালো কাজটা করতে না পারলে আমাদের মনটা কি হয়ে থাকে, বিষাদগ্রস্ত হয়ে থাকে। তাই অন্যের সমালোচনাকে ভীতির কবলে পড়ে আমাদের যে প্রাণ শক্তিটা আছে সেটাও কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কিন্তু মরে যাচ্ছে। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু ভালো কাজের চিন্তাগুলো আমাদের মন থেকে চলে যাচ্ছে। আমরা তখন ওই 8-10 জন মানুষ যেভাবে জীবন কাটাই স্বার্থপরভাবে, সে ধরনেরই কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই কবিতাটা থেকে আমরা আজ কি জানতে পারলাম দেখি বলো তো? এই কবিতাটা থেকে কিন্তু এখানে এই কবিতাটা তোমাদেরকে দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমরা নিঃসংকোচিত্তে জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করতে পারো। কে কি বললো, কি ভেবে সেটা নিজেদেরকে গুটিয়ে দেখার প্রবণতা থেকে তোমরা যাতে মুক্ত হতে পারো। অর্থাৎ ভালো কাজ করার জন্য তোমরা যাতে নিজেদেরকে উদ্বোধিত করতে পারো, ভালো কাজে অগ্রসর হতে পারো, অন্যের বিপদে আপদে সাহায্য করতে পারো। হ্যাঁ, এই যে আমি বেগম রোকেয়ার কথা বলেছিলাম, কাদম্বিনী রায় গাঙ্গুলির কথা বলেছিলাম, তাই না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এরকম অনেক অনেক উদাহরণ আমাদের কিন্তু আশেপাশেই আছে। তো ওদের কথা আমরা একটু চিন্তা করি না কেন? ওদের কথা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা কিন্তু ভালো কাজগুলো কী করতে পারবো, ভালো কাজগুলো করতে পারবো, এবং আমাদের মনটাও দেখবে তখন কত ভালো থাকবে, এবং আমরা তখন কী হব, অর্থাৎ নিজের জীবনকে তখন আমরা সুন্দর করে সাজাতে পারবো। তাহলে পাঠ পরিচিতিটা আমরা একটু পড়ে নিই। কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়, কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এই ভেবে তারা বসে থাকে। এর ফলে কাজ এগোয় না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়ভীতি সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। দেখতে পেয়েছো এখানে? তাহলে তোমাদেরকে কিন্তু বলছে যে লোকলজ্জা সমালোচনাকে উপেক্ষা করতে হবে এবং মানুষের জন্য ভালো কোনো কাজ কিন্তু করতে হবে। আচ্ছা, এখানে তো আমাদের অনেকগুলো শব্দার্থ আছে, তাই না? যেমন আমি তোমাদেরকে শব্দার্থের চারটা দেখাচ্ছি, তার মধ্যে আমরা একটু প্রশ্নগুলো নিয়েও একটু এর মধ্যে আলোচনা করব। যেমন ধরো যে শুভ্র চিন্তা বলতে কি বোঝানো হয়েছে, হ্যাঁ। তারপর আমাদের আঁকি সচেতনে আমরা শুষ্ক রাখি কেন, তারপর মহৎ উদ্দেশ্যে আমরা একসাথে মিলিত হতে পারি না কেন। এ ধরনের কিন্তু ছোটো ছোটো অনুধাবন প্রশ্নগুলো আমাদের আসতে পারে। এ ধরনের কিছু যে আমাদের কোনো অ্যাসাইনমেন্ট ভিত্তিতে যে শিক্ষা কার্যক্রমটা চলছে সেখানে কিন্তু তোমাদের দেখবে এই যে অর্থাৎ যোগ্যতা ভিত্তিক অর্থাৎ প্রয়োগ ভিত্তিক প্রশ্নগুলো তোমাদেরকে দিবে। এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তরগুলো নিজেদেরকে তৈরি করতে হবে। যেমন দিকে যদি বলেন যে আমাদের মনের মধ্যে যে এত শুভ্র চিন্তা বলতে এখানে কী বলা হয়েছে, অর্থাৎ ভালো চিন্তাগুলোকে কিন্তু বলা হচ্ছে। তো তোমাদের যেহেতু এই ধরনের প্রশ্ন দেয় তোমরা কিন্তু একটু অনুধাবন মতো করে লিখবে, কিন্তু আরও কিছু নিজেদের থেকে চিন্তা ভাবনা করে নিজেদের কবিতার মূল ভাবটা বিশ্লেষণের মধ্যে দিয়ে কিছু কথা তোমাদেরকে বলতে হবে সেখানে। যে সচেতনে আঁকি শুষ্ক রাখি কেন, যখন আমরা সমালোচনা বইয়ে আঁকি সচেতনে শুষ্ক রাখি কেন, শুষ্ক রাখি তাহলে আমি যে একটু আগে বলেছিলাম যে আমাদের মনের মধ্যে অনেক ভালো চিন্তা আসে, মহৎ কাজ করার উদ্দেশ্য চিন্তা আমাদের মধ্যে আসে, কিন্তু যখন আমরা অন্যের বিপদে আপদে এগিয়ে যাই তখন আশেপাশের মানুষেরা আমাদেরকে কি বললো, আমাদের সম্পর্কে কী চিন্তা করলো, এইসব চিন্তা করে আমরা কিন্তু কী করি না, তাদের বিপদে এগিয়ে যেতে পারি না। তাদের জন্য আমাদের চোখে জল আসলেও কিন্তু সেই জলটা কী করি, আমরা অন্যের সামনে দেখাতে লজ্জা পাই। আমরা সে কারণে আঁকি সচেতনে শুষ্ক রাখি। তার মহৎ উদ্দেশ্য যাবে একসাথে মিলিশ হবে। কেন আমরা একসাথে মিলি, তাহলে তোমরা বলতে পারো যে কোনো ভালো কাজ করার জন্য আমরা সবাই একসাথে মিলেমিশে সুখে দুঃখে বিপদে আপদে একে অন্যের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই, কিন্তু সমালোচনার ভয়ে কিন্তু আমরা সেই কাজটাও ঠিকভাবে করতে পারি না। তাহলে একসাথে কেন মিলি, অর্থাৎ ভালো কাজ করার জন্য আমরা একসাথে মিলি। এই ধরনের কিছু যোগ্যতা ভিত্তিক বা প্রয়োগ ভিত্তিক প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে। যে প্রথম অ্যাসাইনমেন্টটা তো আমরা পেয়েছি, ষষ্ঠ অ্যাসাইনমেন্টটা আমাদের কী আছে আমরা তো জানি না। তারপর আমাদেরকে প্রতিটি চ্যাপ্টার একটু ভালো করে পড়তে হবে। তাহলে আসো আমরা একটু শব্দার্থগুলোতে দেখিনি, শব্দার্থগুলোতে কী আছে। শব্দার্থ তো দেখো আমি এখানে দিয়েছি যে সংশয়, হ্যাঁ, সংশয় শব্দের অর্থ হচ্ছে কি, সন্দেহ, দ্বিধা। সংকল্প শব্দের অর্থ হচ্ছে কি, মনের দৃঢ় ইচ্ছা। শুভ্র, ওই যে শুভ্র চিন্তা মানে কি, সাদা,
এখানে শুভ্র বলতে কিন্তু ভালো কথাটাকে বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে কি জবে, জবে শব্দের অর্থ হচ্ছে কি যখন। তারপর প্রশমিতে, প্রশমিত শব্দের অর্থ হচ্ছে কি উপশম ঘটাতে বা নিবারণ করতে। উপেক্ষা, উপেক্ষা অর্থ কি গ্রাহ্য না করা, অবহেলা করা বা গুরুত্ব না দেয়া। তারপর আছে কি ছল, ছল কি ছল শব্দের অর্থ হচ্ছে ছুতা বা ওজন, অর্থাৎ কোনো ছলনা করা বা কোনো একটা বাহানা দেওয়া। ম্রিয়মাণ, ম্রিয়মাণ শব্দের অর্থ হচ্ছে কি কাতর অথবা বিষাদগ্রস্ত। তাহলে আমরা এখান থেকে শব্দার্থগুলো জেনে নিয়েছি। তাহলে শব্দার্থগুলো তোমরা একটু খাতায় লিখে ফেলো এবং এগুলো মুখস্থ করে ফেলো। আমার প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি মূল্যায়নে দেখো তোমাদেরকে কিছু প্রশ্ন দিয়েছি, অত ছোট ছোট প্রশ্ন। আমি যে কবিতার মূলভাবটা বিশ্লেষণ করেছি তারই প্রেক্ষিতে আশা করছি তোমরা এগুলো পারবে। দেখো, শক্তি মরে ভীতির কবলে, কিভাবে ব্যাখ্যা করো? তাহলে শক্তি মরে ভীতির কবলে মানে কি? শক্তি মানে কি সমাজে যারা সমাজপতি অর্থাৎ সমাজে যারা বিত্তশালী, যাদের ক্ষমতা বেশি, হ্যাঁ, তাদের কারণেই এখানে কি দেখা যাচ্ছে শক্তি মরে ভীতির কবলে। তাহলে এই যে আমাদের মনের মধ্যে যে ভয়টা আছে তাদের কারণেই কিন্তু আমরা তখন কি করতে পারি না, ভালো কাজটা করতে পারি না। তাহলে এই যে শক্তি মরে ভীতির কবলে যে প্রশ্নটা করা হয়েছে, যে এই কথাটা কিন্তু তোমরা নিজেদের থেকে চিন্তা করে কিন্তু তোমরা উত্তরটা লিখবে। তারপর আসো দেখো মূল্যায়নে, মহৎ উদ্দেশ্যে একসাথে মিলতে না পারার কারণ ব্যাখ্যা করো। তারপর প্রশ্ন আছে দেখো, আত্মের পাশে দাঁড়াতে গিয়ে আমরা লোকলজ্জার হয়ে চলে যাই কেন? এ ধরনের কিছু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তাহলে যদি তোমাদেরকে দ্বিতীয় প্রশ্নটা আশা করছি তোমরা পারবে, মহৎ উদ্দেশ্যে একসাথে মিলতে না পারার কারণ কি? এটি কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে মহৎ উদ্দেশ্য অর্থাৎ ভালো কাজ করার জন্য, অন্যের পাশে সুখে দুঃখে বিপদে আপদে দাঁড়ানোর জন্য আমাদের অনেক চিন্তা ভাবনা থাকে, কিন্তু সমাজে শক্তি যারা বিত্তশালী অর্থাৎ সমাজপতি যারা, তাদের কারণে অথবা সমাজে আশেপাশে লোকলজ্জার ভয়ে, সমালোচনার ভয়ে আমরা কিন্তু সেই তাদের বিপদেও কিন্তু আমরা কোনো এগিয়ে যেতে পারি না, কোনো ভালো কাজ করতে জানি। মনে করো কেউ হয়তো একটা স্কুল প্রতিষ্ঠা করতে চাচ্ছে যে শহর থেকে গ্রামে গিয়ে, কিন্তু সেখানে যদি সমাজপতিরা যদি মনে করে যে লোকজন শিক্ষিত হয়ে গেলে তাহলে কি হবে, তারা যেভাবে মানুষকে নিষ্পেষণ করতো সেটা আর করা যাবে না, তখন তারা কিন্তু সে কাজে ভালো কাজটাতে কিন্তু বাধা দিবে। কেমন? তাহলে তখন ওই লোকটা কি হয়ে যাবে, যে অসহায় হয়ে পড়বে, অর্থাৎ সে তখন কোনো দিক থেকে যখন সাহায্য পাবে না, তখন সে তার যে মনের যে উদ্দেশ্যটা ছিল সেটা কিন্তু বাদ দিয়ে আবার সে তার শহরে কিন্তু চলে আসবে, অর্থাৎ সে তার নিজের কাজে তখন ব্যস্ত হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে কি মহৎ উদ্দেশ্যে একসাথে মিলতে না পারার কারণ কি, অর্থাৎ সমালোচনার ভয়ে, লোকলজ্জার ভয়ে আমরা অনেক সময় মহৎ কাজটাও করতে গিয়ে একসাথে কারোর সাথে মিলতে পারি না। তারপর আচ্ছা দেখো, আত্মের পাশে দাঁড়াতে গিয়ে আমরা লোকলজ্জার হয়ে চলে যাই কেন? ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আত্মদুর্গত, অর্থাৎ আমাদের আশেপাশে অনেক মানুষ অসহায়। এই যে দেখো কোভিডের সময় কি হচ্ছে, অনেক মানুষ না খেয়ে ছিল, চাকরি ছিল না, কিন্তু আমরা কি করতে পারিনি, আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু আমরা তাদের কাছে যেতে পারিনি। তাহলে কি জন্য? লোকলজ্জার ভয়ে। আবার অনেক সময় সমালোচনা, আশেপাশের মানুষেরা কি বলবে আমরা যদি ওখানে গিয়ে কাজ করি, ওদের সাথে কথা বলি, ওদেরকে সাহায্য করি, ওদেরকে যদি আমরা আমাদের পাশে এনে খাওয়াই, এই ধরনের বিষয় আছে। তাহলে আত্মের পাশে দাঁড়াতে গিয়ে আমরা কি করি না, লোকলজ্জার ভয়ে কেন চলে যাই? তাহলে এই প্রশ্নটার উত্তরও তোমরা তোমাদের চিন্তা শক্তির মাধ্যমে, সৃজনশীলতার মধ্যে দিয়ে উত্তরটা দিতে পারবে বলে আমি আশা করছি। তারপর আসো তাহলে আমরা আমাদের বাড়ির কাজটা লিখে ফেলি। তাহলে শিক্ষার্থীরা, আমরা আমাদের বাড়ির কাজে চলে এসেছি। তোমরা খাতায় বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজে দেখো আমি একটা নতুন ধরনের বিষয় তোমাদেরকে দিয়েছি। মনে করো তুমি তোমার এলাকায় কোনো ভালো কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছো, কিন্তু সেসব বাধা উপেক্ষা করে তুমি সফল হয়েছো। এই বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। অর্থাৎ এটা অ্যাসাইনমেন্ট ভিত্তিতেই, তুমি একটা ভালো কাজ করতে গেছো এবং সেখানে অনেক বাধা এসেছে, কিন্তু সেসব বাধাকে উপেক্ষা করে তুমি কিন্তু কাজটাতে সফল হয়েছো এবং কাজটা করে তুমি প্রশংসিত হয়েছো। এই বিষয়ে কি করবে, একটা প্রবন্ধ রচনা করবে। অর্থাৎ তুমি তোমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে বা আশেপাশে তুমি তো অনেক ঘটনা তুমি দেখতে পাচ্ছ, বা আত্মীয় স্বজন কাছ থেকে অনেক ঘটনা এরকম শুনতে তুমি হয়তো
পেয়েছো, এই চিন্তা শক্তির উপর নির্ভর করে, অর্থাৎ এই সৃজনশীলতাটাকে তুমি তোমার নিজস্ব সৃজনশীলতাটাকে কাজে লাগিয়ে এই ওনাদের কাছ থেকে শোনা অভিজ্ঞতাগুলোকে নিয়েই এ ধরনের একটা প্রবন্ধ তুমি রচনা করবে। এবং এটা তোমরা কী করবে, পরবর্তীতে যদি আমরা ক্লাসে যদি আসো তাহলে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে তোমরা জমা দিতে পারবে স্কুলের আমার শিক্ষকদের কাছে। তাহলে এটাই বাড়ির কাজ রইল। আর সামনের ক্লাসগুলো আমাদের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ যেহেতু আছে, এই পর্যন্ত আমাদের ক্লাসগুলো অনলাইন ক্লাসগুলো কিন্তু চলবে। তোমরা অনলাইন ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে, এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে বা কোনো বিষয় তোমরা বুঝতে পারছো না এরকম যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে দিবে। আর বাসায় থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করো, অ্যাসাইনমেন্টগুলো ঠিকভাবে জমা দাও। তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।